السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো জিন। এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করব তার মধ্যে হলো জিন কখন শরীরে প্রবেশ করে, অর্থাৎ কোন কোন পদ্ধতিতে জিন শরীরে প্রবেশ করতে পারে। 2 নাম্বার, জিনের আবাসস্থল, জিন কোন কোন জায়গাগুলোতে সাধারণত অবস্থান করে বা কোন কোন জায়গাগুলোতে জিন থাকে। এবং আমরা আরো আলোচনা করব যে জিন শয়তান থেকে নিরাপদ থাকার করণীয় কি। এটা আপনার নিজে হতে পারে অথবা হতে পারে আপনার ঘরকে আপনি কিভাবে জিন শয়তান থেকে নিরাপদ রাখবেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জিন আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ কি, অর্থাৎ জিন দ্বারা যদি আমি আক্রান্ত হই তাহলে আমার মধ্যে কি কি লক্ষণ দেখা দিতে পারে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বশেষ আলোচনা করব জিনের রুকাইয়া। আমাদেরকে গত দর্শে অনেকে জিজ্ঞাসা করেছেন যে জিনের রুকাইয়াটা মূলত কিভাবে করতে হয় বা কোন পদ্ধতিতে করতে হয়, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। চলুন আমরা আমাদের ধারাবাহিকতায় আলোচনা করি। জিন কখন শরীরে প্রবেশ করে। জিন শরীরে প্রবেশ করার ক্ষেত্রে আমরা দুটো মাধ্যম উল্লেখ করেছি, অর্থাৎ দুটো প্রক্রিয়াতে বা দুটো পদ্ধতিতে সাধারণত জিন শরীরে প্রবেশ করতে পারে। একটি হলো জাগ্রত অবস্থায়, 2 নাম্বার হলো ঘুমন্ত অবস্থায়। অর্থাৎ জাগ্রত অবস্থায় জিন শরীরে প্রবেশ করতে পারে, তেমনি ভাবে ঘুমন্ত অবস্থায় জিন শরীরে প্রবেশ করতে পারে। জাগ্রত অবস্থায় শরীরে জিন যেভাবে প্রবেশ করে, যেমন হঠাৎ তীব্র এবং অস্বাভাবিক মাথা ব্যথা শুরু হলে জিন শরীরে প্রবেশ করে। 2 নাম্বার, কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ অচেতন বা বেহুশ হয়ে পড়া, এই কারণে জিন প্রবেশ করতে পারে। অর্থাৎ যেই অবস্থাগুলোতে সাধারণত জিন প্রবেশ করতে পারে শরীরে কোন দিক দিয়ে জিন প্রবেশ করে, শরীরে যে ছিদ্রগুলো আছে, যেমন নাক রয়েছে, মুখ রয়েছে, কান রয়েছে, তারপরে নিতম্ব ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলো দিয়ে সাধারণত জিন শরীরে প্রবেশ করতে পারে। পাকস্থলীতে তীব্র ব্যথা অনুভব করা। 4 নাম্বার, অতিমাত্রায় উদাসীন অবস্থায় থাকা। 5 নাম্বার, প্রবল রাগান্বিত অবস্থায়। 6 নাম্বার, অশ্লীল গুনাহে লিপ্ত থাকা অবস্থায় জিন সাধারণত আপনার আমার শরীরে প্রবেশ করতে পারে। এই 6টা কারণে বা এই 6টা অবস্থায় জিন আপনার শরীরে প্রতি কন্ট্রোল নিতে পারে, আপনার শরীরে মধ্যে প্রবেশ করে কন্ট্রোল নিতে পারে। আচ্ছা, এই হলো জাগ্রত অবস্থায় কয়েকটি অবস্থা, যে অবস্থাগুলোতে সাধারণত জিন শরীরে প্রবেশ করতে পারে। ঘুমন্ত অবস্থায় জিন শরীরে প্রবেশ করতে পারে। এখানে আমরা 4টা অবস্থা উল্লেখ করেছি যে অবস্থাগুলোতে সাধারণত জিন শরীরে প্রবেশ করে। 1 নাম্বার, স্বপ্নে অজগর সাপের রূপে এসে জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে। 2 নাম্বার, কখনো কুকুরের আকৃতিতে এসে আপনার শরীরে প্রবেশ করতে পারে। 3 নাম্বার, কখনো বিড়ালের রূপে এসে আপনার শরীরে প্রবেশ করতে পারে। 4 নাম্বার, কখনো অদ্ভুত বা বিরল ধরনের প্রাণীর আকৃতিতে এসে আপনার শরীরে প্রবেশ করতে পারে। আচ্ছা, এই হলো আমরা এখানে প্রায় জাগ্রত অবস্থা এবং ঘুমন্ত অবস্থায় দুটি কারণ বা দুটি বিষয় আমরা দেখিয়েছি, যে দুটি কারণে বা দুটি অবস্থায় জিন শরীরে প্রবেশ করে। অর্থাৎ জাগ্রত অবস্থায় যেমন শরীরে জিন প্রবেশ করতে পারে, ঘুমন্ত অবস্থায় শরীরে জিন প্রবেশ করতে পারে। এখন আমরা আলোচনা করব জিনের আবাসস্থল, অর্থাৎ জিনের আবাসস্থল কোথায়, জিন সাধারণত কোন কোন জায়গাগুলোতে অবস্থান করে থাকে। আমরা আমাদের বইতে জিনের আবাসস্থলের জন্য প্রায় 8টি অবস্থা উল্লেখ করেছি, যে 8টি জায়গায় সাধারণত জিনরা অবস্থান করে থাকে। 1 নম্বর হলো যেসব ঘরে শিরক এবং বিদআত অথবা অন্য কোনো গুনাহ হয়, অর্থাৎ যেমন আল্লাহর অবাধ্যতা হয়, অশ্লীলতা হয়, সঙ্গীত হয়, চিত্র হয়, মূর্তি আছে, কুফরি কার্যক্রম হয়, সেখানে জিনরা অবস্থান করে। এখন হতে পারে যে তাদেরকে কেন ডিস্টার্ব করে না, তাদেরকে ডিস্টার্ব করার তো প্রয়োজন নেই। তাদেরকে জিন তো সবসময় মানুষকে ডিস্টার্ব করে না, তার সময় সামর্থ্য বা তার সুযোগ অনুযায়ী জিন মানুষকে ডিস্টার্ব করে।
এমন না যে আপনার ঘরে জিন আছে মানে যে আপনাকে ক্ষতি করবে, এমন নয়। 2 নাম্বার, পাহাড়ের গর্ত বা ফাটল সমূহে আপনারা দেখবেন যে পাহাড়ের বিশাল বিশাল গর্ত রয়েছে, বিশাল বিশাল ফাটল রয়েছে। যারা আমাদের যে আপনার পাহাড়ি অঞ্চলে যারা অবস্থান করেন, যে 3টি আমাদের পাহাড়ি অঞ্চল রয়েছে, বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, আরটি হলো রাঙ্গামাটি। এই 3টি অঞ্চল পাহাড়, খুব বেশি পরিমাণে পাহাড় রয়েছে। তারপরে সিলেটে কিছু পাহাড় রয়েছে। এই পাহাড়ি অঞ্চলে যারা অবস্থান করেন তারা দেখতে পারবেন যে পাহাড়ের বিশাল বড় ফাটা রয়েছে, বিশাল বড় গুহা রয়েছে। এই গুহাগুলোতে সাধারণত জিনরা অবস্থান করে থাকে। আপনি যদি কখনো খাগড়াছড়ির আলিটিলা গুহায় গিয়ে থাকেন, তখন আপনি দেখতে পাবেন যে বিশাল বড় গুহা, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হওয়া যায়। 3 নাম্বার, সমুদ্র বা বড় জলাশয় জিনদের আবাসস্থল একটি উল্লেখযোগ্য স্থান। অর্থাৎ এই সমুদ্রে বা বড় জলাশয়, যেখানে আপনার দেখা গেল যে 6 মাস পানি থাকে, 6 মাস পানি থাকে না, অথবা বছরে 3 মাস পানি থাকে, বাকি 9 মাস পানি থাকে না, এই জায়গাগুলোতে সাধারণত জিনরা অবস্থান করে, অর্থাৎ বড় জলাশয় বা সমুদ্রে। 4 নাম্বার, খোলা ময়দান বা খোলা উপত্যকায়। খোলা ময়দান দ্বারা উদ্দেশ্য হলো এমন বড় মাঠ যেখানে কেউ অবস্থান করে না, যেখানে কেউ যায় না, অথবা এমন হয় যে 6 মাস সেখানে চাষাবাদ হয়, বাকি 6 মাস সেখানে কেউ যায় না, এমন জায়গাগুলোতে সাধারণত জিনরা অবস্থান করে। উপত্যকা, মাঠ বা প্রান্তরে জিনরা ঘুরে বেড়ায় অথবা স্থায়ীভাবে বসবাস করে। 5 নাম্বার, উটের আস্তাবল। উটের আস্তাবলে জিনরা অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উটের আস্তাবলে সালাত পড়তে নিষেধ করেছেন, এবং তিনি আদেশ দিয়েছেন যে নিষেধ করেছেন যেন উটের আস্তাবলে নামাজ না পড়ে। তার মধ্যে একটি কারণ হলো যে সেখানে জিনরা অবস্থান করে, একটি কারণ তো হলো যে সেখানে নাপাকি রয়েছে, সেখানে নোংরা রয়েছে, সেখানে নামাজ পড়তে নিষেধ করেছেন। হয়তো এমন হতে পারে নামাজরত অবস্থায় ওই ময়লা শরীরে লাগতে পারে। আরেকটি কারণ হলো এই জায়গাগুলোতে সাধারণত জিনরা অবস্থান করে, যেহেতু এখানে নোংরা রয়েছে, যেখানে এখানে মল রয়েছে, মলমূত্র রয়েছে, এই জন্য জিনরা এই জায়গাগুলোতে অবস্থান করে। 5 নাম্বার, পেশাব পায়খানার স্থান, শৌচাগার বা টয়লেট, এই জায়গাগুলোতে সাধারণত জিনরা অবস্থান করে। এই জন্য আমি যখনই টয়লেটে প্রবেশ করব অবশ্যই আমাদের দোয়াগুলো পড়া উচিত, এবং যখন টয়লেট থেকে বের হব তখন আমাদের দোয়াগুলো পড়া উচিত, যাতে করে টয়লেটে প্রবেশ করার পরে কোনো জিন্নাত আমাকে ক্ষতি করতে না পারে, অথবা তার কোনো শরীরের প্রভাব আমার শরীরে না লাগে। অনেকে টয়লেট বা পেশাব করতে গিয়ে দেখা যায় যে উচ্চ স্বরে কথা বলে, খুব বেশি পরিমাণে চিল্লাপাল্লা করে। এটা করা থেকে বিরত থাকবেন, এবং এটা আপনার জন্য একটি দুঃখের বিষয়, যেহেতু এখানে জিনরা অবস্থান করে চৌষাগার বা পেশাব পায়খানার জায়গাগুলোতে। সেখানে আপনি যখন চিল্লাপাল্লা করে কথা বলেন, গান, ছোট বাচ্চারা সাধারণত গান গায়, উচ্চস্বরে কথা বলে, তখন এই জিনদের ডিস্টার্ব হয়, তখন এই জিনরা আপনার ক্ষতি করতে পারে। 7 নাম্বার, ধ্বংসস্তূপ বা পরিত্যক্ত অথবা অনাবাদ স্থান। ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপ দ্বারা যদি আমরা বলি, তাহলে আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা আপনি চিন্তা করেন, যে রানা প্লাজা, এটা যে ধ্বংস হয়ে গিয়েছে, এই ধ্বংসস্তূপে আপনি এই ধ্বংসস্তূপে জিনরা অবস্থান করে। অথবা দেখবেন যে বিভিন্ন বড় বড় বিল্ডিং, এটাকে ধসিয়ে দেওয়া হয়েছে, পরিত্যক্ত অবস্থায় আছে, বা এমন স্থান যেখানে কেউ চাষ করে না, অনাবাদ জমি, মরুভূমি, এই জায়গাগুলোতে জিনরা অবস্থান করে, কারণ এখানে মানুষের কোনো আনাগোনা নাই, এই জন্য স্বাচ্ছন্দ্যে জিনরা সেখানে অবস্থান করতে পারে। 8 নাম্বার, নির্জন ও জনমানবহীন বাগান বা জঙ্গল, অর্থাৎ এমন জায়গা যেখানে মানুষের কোনো আনাগোনা নেই, এবং পুরানো বাগান বা ঝোপঝাড়, এসব জায়গাতেও জিন অবস্থান করে। এমন যদি হয় যে আপনার আপনি পরিত্যক্ত একটা জায়গাকে আপনার বসবাসের জন্য উপযোগী করে তুলবেন, এক্ষেত্রে কিভাবে করবেন? প্রথম হলো এই জায়গাটায় যাবেন, যাওয়ার পরে সুলাইমান আলাইহিসসালামের যে সতর্কবাণী আছে, বা সুলাইমান আলাইহিসসালামের যে আদেশ ছিল, এটা তাদেরকে বলবেন যে সুলাইমান আলাইহিসসালাম তোমাদেরকে বলেছিল যে
তোমরা কখনো মানুষের ক্ষতি করবে না, মানুষের যাত চলাচলের জায়গায় আবাসস্থল তোমরা ক্ষতি করবে না। আজ থেকে এই জায়গায় আমরা অবস্থান করব, অতএব তোমরা স্বাচ্ছন্দ্যে এখান থেকে চলে যেতে পারো। এভাবে আপনি তাদেরকে নিষেধের মাধ্যমে আপনি তাদেরকে এই জায়গা থেকে বিরত রাখতে পারেন। তারপরে 1-2 দিন, সর্বোচ্চ 3 দিন এভাবে সতর্ক করার পরে রোকের পানি ছিটিয়ে দেওয়ার পর ওই ঝোপঝাড় বা ওই পরিত্যক্ত জায়গাটা আপনি আবাসের উপযোগী করে তুলতে পারেন। আচ্ছা, এখন আমরা ইনশাআল্লাহ আমাদের তৃতীয় টপিক নিয়ে আলোচনা করব, জিন আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। আচ্ছা, এখানে আমরা আলোচনা করব জিন শয়তান থেকে নিরাপদ থাকার করণীয়। অর্থাৎ আমি আপনি কিভাবে জিন শয়তান থেকে নিরাপদ থাকবো, আমার পরিবারকে কিভাবে নিরাপদ রাখবো। আমরা জিন আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ নিয়ে তো অবশ্যই আলোচনা করব, একটু পরে আলোচনা করব। তার আগে আপনাকে এটা রাখতে হবে যে আমি আপনি বা আমার পরিবার, আমার ঘর, এই জায়গাগুলোতে জিনের উপদ্রব বা জিনের আবাসস্থল অথবা জিনের উপস্থিতি কিভাবে আমি কমিয়ে আনবো, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। চলুন প্রথমে জিন শয়তান থেকে নিরাপদ থাকার করণীয় সমূহ হলো, আমরা এখানে প্রায় আমাদের বইতে 10টি করণীয় উল্লেখ করেছি। 1 নাম্বার হলো শরীয়তের পূর্ণ সতর্কতা থাকতে হবে আপনার, অর্থাৎ শরীয়তে যে বিধানগুলো রয়েছে যেমন সালাত আদায় করা, নারীদের জন্য পর্দা রক্ষা, তারপরে শরীর পবিত্র রাখা, বসবাসের জায়গা পবিত্র রাখা, এগুলো আপনাকে অবশ্যই পূর্ণ সতর্কতার সাথে পালন করতে হবে। 2 নাম্বার, সর্ব অবস্থায় পবিত্র থাকতে হবে, ঘুমের আগে উযু করা, নাপাক অবস্থায় না থাকা, শিশুদের মলমূত্র দ্রুত পরিষ্কার করা। অনেকে দেখা যায় যে সকালে যে প্যাম্পাস পরিয়েছে রাত 12টায় এই প্যাম্পাস খোলে, এমনটা করা যাবে না, বরং যখন এই প্যাম্পাসে পেশাব পায়খানা করে দিবে যত দ্রুত সম্ভব ওটা পরিবর্তন করে ফেলতে হবে। 3 নাম্বার, অশ্লীলতা থেকে বিরত থাকা, গান বাজনা, সিনেমা, নাটক সহ সব ধরনের সস্তা ও অশ্লীল বিনোদন থেকে আপনাকে বিরত থাকতে হবে অথবা আপনার ঘরকে নিরাপদ রাখতে হবে। 4 নাম্বার, নেশা ও নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, পর্নোগ্রাফি, মাদক, তারপরে নেশা জাতীয় যেই দ্রব্যগুলো রয়েছে জিন শয়তানের প্রবেশের রাস্তা খুলে দেয়, এই জন্য এই জায়গাগুলো থেকে আপনাকে অবশ্যই নিরাপদ থাকতে হবে। 5 নাম্বার, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, যেমন খাবার, ঘরে প্রবেশ, কাপড় পরিবর্তন, সবকিছু শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করা, এটা আত্মিক নিরাপত্তা নিশ্চিত করে। 6 নাম্বার, 6 নাম্বার হলো সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে বাহিরে না যেতে দেওয়া। অর্থাৎ আমরা এমন করি যে সন্ধ্যা আসার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিষেধ ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাচ্চাদেরকে যেন ঘর থেকে বের হতে না দেওয়া হয়। এর অন্যতম একটি কারণ হলো এই ঘরেই সন্ধ্যার পরপরই জিনরা অবস্থান করে। অর্থাৎ জিনরা বাহিরে বের হওয়া অথবা প্রকাশ্যে আসা কিংবা মানুষের আবাসস্থলে অবস্থান করার একটি সময় হলো সন্ধ্যার পর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাহিরে বের হতে না দেওয়া। সন্ধ্যা শেষ হওয়ার পরে তখন আপনি তাদেরকে বাইরে বের হতে দিতে পারেন। অথচ দেখা যায় যে বাচ্চারা এই সময়টায় খুব পরিমাণে বাহিরে দুষ্টামি করে। উঁচু স্থান থেকে লাফ দেওয়া বা অন্ধকারে চলাফেরা করা, উঁচু স্থান থেকে লাফ দেওয়া থেকে বিরত থাকবেন এবং অন্ধকারেও চলাফেরা করা থেকে বিরত থাকবেন। তারপরে 8 নাম্বার হলো ওয়াশরুমে বা সহবাসের সময় দোয়া না করা। ওয়াশরুমে প্রবেশের সময় আপনি দোয়া না করলে আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন এই জিন আপনাকে আক্রমণ করতে পারে। আপনি যখন ওয়াশরুম করবেন তখন আপনার ওয়াশরুমে পূর্বে দোয়াটা করবেন, আপনার শরীরটা বন্ধ হয়ে গেল বা আপনার শরীরটা এটা একটা হেফাজতের আন্ডারে চলে আসলো। সহবাসের সময় অনেকে দোয়াটা পড়ে না, পরবর্তীতে দেখা যায় যে এই সমস্যা তখন জিনের উপস্থিতি থাকে, তো আপনার সাথে সাথে জিনরাও এই কার্যকলাপগুলো দেখে। এই জন্য অবশ্যই সহবাসের পূর্বে কিংবা টয়লেটের প্রবেশ ও বের হওয়ার সময় আপনি দোয়া পড়ে এই বিষয়গুলো করবেন। 9 নাম্বার, গর্তে পেশাব না করা, অর্থাৎ আপনি যখন গর্তে পেশাব করবেন হতে পারে ওই গর্তে জিন অবস্থান করতেছে, সাপের আকৃতিতে হোক অথবা পোকামাকড় আকৃতিতে হোক, যে কোনো আকৃতিতে হোক না কেন জিনরা অবস্থান করতেছে।
এই তখন এই জিন, আপনার পেশাব জিনকে কষ্ট দেয় বা বিরক্ত করে, এই জন্য আপনি গর্তে পেশাব করা থেকে বিরত থাকবেন। বিশেষ করে আমাদের ছোট বাচ্চারা যারা আছে তারা এই কাজটা খুব বেশি পরিমাণে করে, কোনো গর্ত পেলেই গর্তের মধ্যে পেশাব করে দেয়। 10 নাম্বার, টয়লেটে চিৎকার বা গান বা কথাবার্তা না বলা, অর্থাৎ টয়লেটে কোনো কথা বলা যাবে না, শান্তভাবে দোয়া পাঠ করে টয়লেটে প্রবেশ করতে হবে এবং কথাবার্তা, গান বা উচ্চ কণ্ঠে কোনো শব্দ করা যাবে না। সাধারণত ছোট বাচ্চারা এই কাজটা খুব বেশি পরিমাণে করে, এই কাজটা খুব বেশি পরিমাণে করে। ওয়াশরুমে যাওয়ার পরপরেই কথাবার্তা শুরু করে, গান গাওয়া শুরু করে এবং পানি ঢালার যে আওয়াজটা আওয়াজটা তীব্র করে। এই জন্য অবশ্যই আপনার সন্তানকে এই বিষয়গুলো থেকে বিরত রাখবেন। আজকে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জিন আক্রান্ত হওয়া লক্ষণ সমূহ। গত দর্শে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি জিনে আক্রান্ত কিনা এটা কিভাবে বুঝবো, অথবা জিন দ্বারা আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো দেখা দেয়, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে ঘরে জিনের উপস্থিতি নিয়ে কিছু আলোচনা করেছি, তারপর জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থা ঘুমন্ত অবস্থায় আমরা জিনের লক্ষণগুলোকে তিনটি টপিকে আলোচনা করব। একটা হলো ঘরে, ঘরে যদি কারো জিনের উপস্থিতি থাকে তাহলে কিভাবে বা কি লক্ষণগুলো দেখে বুঝবেন। 2 নাম্বার, জাগ্রত অবস্থায় যদি জিনের লক্ষণ আপনার মধ্যে থাকে বা জিন থাকে তখন আপনি কিভাবে বুঝবেন, এবং ঘুমন্ত অবস্থা, যেহেতু আমরা লক্ষণ অবস্থাগুলো আলাদা আলাদা উল্লেখ করছি। প্রথমে হলো ঘরে জিনের উপস্থিতির কিছু লক্ষণ আমরা এখানে উল্লেখ, যেমন ঘরের আসবাবপত্র বা অন্যান্য জিনিসপত্র অপ্রত্যাশিতভাবে স্থান পরিবর্তন করা, অর্থাৎ এক জায়গায় জিনিসপত্র অন্য জায়গায় চলে যাওয়া। এক জায়গায় আপনি একটা জিনিস আপনি ডাইনিং এ রেখেছেন, অথচ দেখতেছেন যে এটা কিচেনে পড়ে আছে। একটা জিনিস আপনি আপনার বেডরুমে রাখলেন, অথচ দেখলেন যে সেটা অন্য বেডরুমে আছে। তো এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করা ঘরের আসবাবপত্র, এটাও একটা ঘরের জিন উপস্থিতির লক্ষণ। 2 নাম্বার, রাতের বেলা ঘরের দরজা বা জানালা হঠাৎ করে জোরে শব্দ করে বন্ধ হয়ে যাওয়া। 3 নাম্বার, ঘরের যে কোনো পাত্র বা প্লেটে নিচ থেকে ভেঙে পড়া, আপনি একটা প্লেট এক জায়গায় রাখলেন, হঠাৎই এটা নিচে পড়ে ভেঙে যায়। তারপরে 4 নাম্বার, অদ্ভুত এবং অজানা আওয়াজ শোনা, যেমন ছাদের উপর পায়ের চলাচল বা টোকা, অর্থাৎ আমাদের কাঠের উপরে টোকা মারলে যেমন আওয়াজ হয় না, এমন আওয়াজ শুনতে পাওয়া। ঘরের বাসিন্দারা হঠাৎ করে অসুবিধা বা অস্বস্তি অনুভব করা, বিশেষ করে কোনো কারণ ছাড়াই। 6 নাম্বার, শিশুর শরীরে অজানা আঘাত বা দাগ দেখা দেওয়া, বিশেষ করে আঁচড়ের মতো চিহ্ন দেখা দেওয়া। 7 নাম্বার, রাতের অন্ধকারে হঠাৎ কোনো অজানা ব্যক্তির উপস্থিতি অনুভব হওয়া কিন্তু তাকিয়ে কাউকে না দেখা, অর্থাৎ আপনি বেডরুমে বসে আছেন বা শুয়ে আছেন, আপনার মনে হচ্ছে যে কিচেনে কিছু একটা হচ্ছে বা কিচেনে কিছু একটা নাড়াচাড়া করতেছে, ট্যাবের পানি পড়তেছে, টিউবওয়েল বন্ধ করতেছে, ওপেন করতেছে, এমন আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, অথচ আপনি ঘরে আপনি ছাড়া আর কেউই নেই। ঘরের বাসিন্দারা হঠাৎ করে অসুবিধা বা অস্বস্তি অনুভব করা, বিশেষ করে কোনো কারণ ছাড়াই। 6 নাম্বার, শিশুর শরীরে অজানা আঘাত বা দাগ দেখা দেওয়া। হ্যাঁ। 8 নাম্বার, ঘরে নিয়মিত ভিন্ন রকম বাতাসের শব্দ শোনা, যা প্রকৃত বাতাসের গতি বা উৎসের সঙ্গে মিলে না, অর্থাৎ আপনি ঘরে এমন একটা বাতাস বা একটা স্মেল পেলেন, যে স্মেল বা যে সুগন্ধি কেউ ব্যবহার করে, অথবা দুর্গন্ধ পেলেন যে দুর্গন্ধটা সাধারণত আপনার বাসা থেকে হওয়ার কথা না, এমন দুর্গন্ধ যদি আপনি আপনার শরীরে বা আপনার বাসায় পান, তখন এটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। 9 নাম্বার, কোন পরিচিত বা অচেনা ব্যক্তির নাম দিয়ে ডাক শোনা, কিন্তু ডাকলে কেউ উপস্থিত না থাকা, অর্থাৎ আপনি এক জায়গায় অবস্থান করতেছেন, পেছন থেকে আপনাকে কেউ ডাক দিচ্ছে, অথবা কোনো পরিচিত বা অজানা ব্যক্তির নাম দিয়ে ডাক দিচ্ছে, যে ব্যক্তির নাম বা যে ব্যক্তির পরিচয় আপনারা কেউ জানেন না। উদাহরণস্বরূপ বাসায় আপনারা 3 জন রয়েছেন, তো এই 3 জনের নাম ছাড়া অন্য আরেকজনের নাম নিয়ে ডাক দিয়েছে বাসা থেকে,
যেটা আপনি অনুভব করতে পারেন না, যে কোনো একটা জায়গা থেকে আসতে পারে, অথবা ব্যালকনি থেকে আসতে পারে, কিচেন থেকে আসতে পারে। আপনি সেখানে তাকিয়ে দেখলেন যে কেউ নেই। 9 নাম্বার কোন হ্যাঁ, 10 নাম্বার অদ্ভুত আকৃতির অজগর বা অন্য কোন রহস্যময় প্রাণীর ছবি বা ছায়া দেখা। অর্থাৎ আপনি যখনই বাসায় অবস্থান করেন তখন এই বিষয়গুলো খুব বেশি পরিমাণে দেখেন, যে আপনার কোনো প্রাণীর ছবি বা কোনো প্রাণীর ছায়া, অদ্ভুত আকৃতির অজগর সাপ, এগুলোর আকৃতি আপনি খুব বেশি পরিমাণে দেখেন। দেখেন যে দেয়ালে অজগর সাপের মতো চিহ্ন, তারপরে ঘরে যে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস রয়েছে এগুলোর আচরণ হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়া, যেমন ফ্যান চলতেছে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, লাইট জ্বলতেছে হঠাৎ এটা লাইটের মধ্যে পরিবর্তন চলে আসা, যেমন আলো ভিন্ন রকম হয়ে যাওয়া, আলো কমে কমে যাওয়া, আলো বেড়ে যাওয়া, ফ্যানের ফ্যানের স্পিড কমে যাওয়া, ফ্যানের স্পিড বেড়ে যাওয়া। এই বিষয়গুলো সাধারণত ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে হতে পারে। 12 নাম্বার রাতে ঘরের অধিবাসীদের অস্বাভাবিক ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন দেখা, ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া। 13 নাম্বার ঘরে থাকা কেউ হঠাৎ হঠাৎ গায়ের সাথে অদৃশ্য কোনো কিছু লাগার বা লেগে থাকার অনুভব পাওয়া। 14 নাম্বার ঘরে আগুন লাগার মতো অদ্ভুত ঘটনা ঘটা, যেমন হঠাৎ শিখা দেখা। এই একটা সমস্যা, অর্থাৎ আমরা যে 14 নাম্বার পয়েন্টটা উল্লেখ করেছি, ঘরে জিনের উপস্থিতির লক্ষণ, এই লক্ষণটা আমরা কিছুদিন আগে একটা পেশেন্ট দেখেছিলাম, যে সেটা হলো ইয়েতে আপনার সম্ভবত নওগাঁ জেলায়, যে তার বাসা থেকে হঠাৎ আগুন লেগে যায়, কিচেন থেকে আগুন লাগে, তারপরে দিয়ে আপনার ওয়াশরুমে আগুন লেগে যায় হঠাৎ, এখানে কিছু নাই তারপর আগুন লেগে এটা পুড়ে যাচ্ছে, এমন চিত্র দেখা যাচ্ছে। 15 নাম্বার ঘরের কিছু মালিকানা জিনিস হঠাৎ গায়েব হয়ে যাওয়া, আবার কয়দিন পরে এটা অপ্রত্যাশিত ভাবে পাওয়া। সন্ধ্যার পর বাচ্চাদের আচরণ পরিবর্তন হওয়া, ঘরে কাউকে ভয়ঙ্কর রূপে জিনের আভাস পাওয়া, ঘরের পরিবেশ ক্রমবর্ধমান শারীরিক অসুস্থতা বা দুর্বলতা অনুভব করা। অর্থাৎ বাইরে থাকলে আপনি ভালো থাকেন, কিন্তু যখনই বাসায় আসেন তখনই আপনার দুর্বলতা বা অসুস্থতা এটা অনুভব করেন। পাথর বা ছোটখাটো বস্তু ঘরের অধিবাসীদের দিকে হঠাৎ করে এসে পড়া। তারপরে ঘরের একটি বিশেষ স্থানে পেশাব বা মল ত্যাগ দেখতে পাওয়া। ঘরে হঠাৎ অজানা হাসি বা কান্নার আওয়াজ, যা কারো থেকে না আসা। ঘরের বাসিন্দারা রাতের অন্ধকারে ঘরে চলাফেরার সময় বিশেষ সতর্কতা অনুভব করা। অর্থাৎ বিশেষ সতর্কতা দ্বারা উদ্দেশ্য হলো আপনি ঘরে চলাফেরা করতেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে এই বিষয়টা আমার কাছে একটু সামথিং রং মনে হচ্ছে, সেখানে হয়তো কেউ থাকতে পারে, এই জন্য আমাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। এটা খুব বেশি পরিমাণে হওয়া, অর্থাৎ অন্য কারো উপস্থিতি আপনি টের পাওয়া। ঘরের দৃষ্টিগোচর অংশে ঘরের দৃষ্টিগোচর অংশে দ্বারা উদ্দেশ্য হলো ঘরের মেঝেতে অথবা ঘরের ডাইনিং এ অংশে অতীতের কোনো ঘটনা ছাপানো স্মৃতি বা অনুভূতি অনুভব করা। ঘরের অন্ধকারে ঘরের মধ্যে কোনো অদ্ভুত ছায়ামূর্তি দেখা, অন্ধকারে কারো চলাচলের ছায়া দেখা। তারপরে এটা অনুভব করা যে হয়তো আপনি বেসিনে হাত ধুচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আপনার ডাইনিং এ কেউ হাঁটতেছে, তার একটা ছায়া আপনি দেখতে পাচ্ছেন, এমন অনুভব করা। ঘরের চারপাশে অজানা শক্তির উপস্থিতি অনুভব হওয়া, যা বাসিন্দাদের মানসিক চাপ বৃদ্ধি করে। অর্থাৎ ঘরের চারপাশে এমনটা হতে পারে যে ঘরের চারপাশে আপনার জিন অবস্থান করতেছে, বিভিন্ন আওয়াজ শুনতে পাচ্ছেন এবং বিভিন্ন সতর্কতা শুনতে পাচ্ছেন। এই বিষয়গুলো যদি ঘরের পাশে হয় তাহলেও আপনাকে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের দ্বিতীয় পয়েন্ট, জাগ্রত অবস্থায় জিনের উপস্থিতির লক্ষণ সমূহ। আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি তা হলো ঘরে জিনের উপস্থিতি, অর্থাৎ ঘরে যদি জিনের উপস্থিতি থাকে তখন ঘরে জিনের উপস্থিতি থাকলে তখন এই বিষয়গুলো আপনি কিভাবে সমাধান করবেন এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করেছি। এখানে আমরা প্রায় 25টি লক্ষণ উল্লেখ করেছি, যে 25টি লক্ষণ সাধারণত ঘরের জিনের উপস্থিতি থাকলে এই লক্ষণগুলো দেখা দেয়। এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব জাগ্রত অবস্থায় জিনের লক্ষণ সমূহ। জাগ্রত অবস্থায় জিনের লক্ষণ সমূহ আমরা এখানেও প্রায় 25টি লক্ষণ উল্লেখ করেছি, চলুন আমরা এক এক করে পড়ার চেষ্টা করি। প্রথমে ইবাদত থেকে দিন দিন দূরে সরে যাওয়া, দীর্ঘস্থায়ী মাথা ব্যথা দেখা দিতে পারে,
মনোযোগের অভাব বা বিক্ষিপ্ত মেজাজ হতে পারে, সহজে রেগে যাওয়া বা অকারণে কান্নাকাটি করার স্বভাব বেড়ে যেতে পারে, হৃদরোগের লক্ষণ প্রকাশ পেতে পারে, অজ্ঞান বা বেহুশ হয়ে যেতে পারে, মৃগী রোগের মতো ফিট হয়ে পড়ে থাকা লক্ষণ দেখা দিতে পারে, অস্বাভাবিক আচরণ হতে পারে, যেমন আহ নিজের ইচ্ছার বাহিরেই আচরণটা করা, শরীরের বিশেষ কোনো অঙ্গে ব্যথা বা বিকল হওয়া। এটা অনেক সময় দেখা যায় যে কারো একটা হাত বা কারো একটা পা বা কারো একটা আঙ্গুল অবশ হয়ে যাওয়া, খুব বেশি পরিমাণে ব্যথা করা এবং ডাক্তারের কাছে যাওয়ার পরেও কোনো রোগ নির্ণয় করতে না না পাওয়া। অত্যাধিক অলসতা বা অবসন্নতা দেখা দেয়। 11 নম্বর, কোরআন তেলাওয়াত বা আযানের শব্দ সহ্য করতে না পারা। শিশুকে বুকের দুধ খাওয়াতে অস্বীকার করা, অর্থাৎ যদি মাকে জিন আক্রমণ করে তখন মা এই শিশুকে দুধ দিতে অস্বীকার করে। স্বপ্নের মতো বিভ্রান্তিকর দৃশ্য দেখা, জাগ্রত অবস্থায় অস্বাভাবিক হ্যালুসিনেশন হওয়া বা স্বপ্নের মতো অবাস্তব দৃশ্য দেখা যা অন্য কেউ দেখে না। জিনের প্রকৃতির প্রভাব লক্ষণীয় হওয়া, যেমন মুশরিক বা অন্য কোনো জিনের প্রভাব আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এটা দেখা দেয় যে জিনের মতো কথা বলে, জিনের মতো আচরণ করে। অসাধারণ ঘটনা বা অলৌকিক প্রক্রিয়া, যেমন কারো কারো রাতে দুর্দশা স্বপ্ন দেখা যা তা সত্য হওয়া, অর্থাৎ আপনার আপনি স্বপ্ন দেখলেন যে অমুক আপনার বাসার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক দেখা গেল যে পরের দিন আপনার বাসার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সমস্যাগুলো বা অলৌকিক ঘটনাগুলো আপনার সাথে খুব বেশি পরিমাণে হওয়া। 15 নম্বর, মাথা ব্যথার ক্রমবর্ধনতা, অর্থাৎ বেশি পরিমাণে মাথা ব্যথা করা, কোনো কারণ ছাড়া মাথা ব্যথা করা, আল্লাহ তাআলার প্রতি অনাগ্রহ এবং নামাজের প্রতি অনাগ্রহ, জিকিরের প্রতি অনাগ্রহ, এটা আস্তে আস্তে বাড়তে থাকা, মানসিক বিভ্রান্তি দেখা দেওয়া, যেমন মানুষের পরিচয় ভুলে যাওয়া, পরিচিত মানুষদের চেহারা ভুলে যাওয়া, এগুলো। অলসতা বা কর্মহীনতা, আহ অপ্রয়োজনীয় স্থিরতা, গৃহস্থলীর কাজ বা শিক্ষার প্রতি অনাগ্রহ দেখা দেওয়া, অর্থাৎ আপনার বাসার কাজগুলো করতে নারীদের ক্ষেত্রে আপনার বাসার কাজগুলো করতে আপনার অনীহা চলে আসা, অলসতা দেখা দেওয়া। তারপরে দিয়ে আর কি হতে পারে, যেমন শিক্ষার ক্ষেত্রে অনাগ্রহ, পড়াশোনায় যেদিন ভালো ছিলেন হঠাৎ করে আপনার মধ্যে পরিবর্তন চলে আসলো বা আপনার বাচ্চার মধ্যে পরিবর্তন চলে আসলো। আঘাতপ্রাপ্ত হওয়ার মতো শারীরিক অনুভূতি, আপনি কোথাও হাঁটতেছেন, আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে ঘুষি মেরেছে, কেউ আপনাকে লাথি মেরেছে, এমন আপনি আঘাত অনুভব করা। খিঁচুনি হওয়া, ঘুমের সমস্যা বা দেরিতে জাগরণ, এটা যদি খুব বেশি পরিমাণে হয়, কোনো কারণ ছাড়াই হয়, তাহলে আপনার জিনের সমস্যা থাকতে পারে। অকারণে ভয় বা উদ্বেগ অনুভূতি, যেমন অনেক সময় কোনো কারণ ছাড়াই ভীতিবোধ বা আতঙ্কগ্রস্ত হওয়া, স্বাভাবিক চেতনা থেকে বিচ্যুতি, অর্থাৎ মানুষের যে একাগ্রতা থাকে, মানুষের যে চিন্তা শক্তি থাকে, এই চিন্তা শক্তি থেকে ব্যতিক্রম চিন্তা শক্তি আপনি অনুভব করা। তারপরে শারীরিক মানসিক দুর্বলতা খুব বেশি পরিমাণে দেখা দেওয়া, মনে হচ্ছে যে আপনার ছোট বাচ্চা যদি আপনাকে ঠেলা মারে আপনি পড়ে যাবেন। এই 25টা লক্ষণ সাধারণত জিন দ্বারা যদি আপনি আক্রান্ত হন জাগ্রত অবস্থায় এই সমস্যাগুলো বা লক্ষণগুলো দেখা দিতে পারে। এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ঘুমন্ত অবস্থা যে লক্ষণগুলো সাধারণত দেখা দেয়। 1 নম্বর হলো ঘুমের সমস্যা হতে পারে, অনিদ্রা বা গভীর ঘুমের অভাব হতে পারে। 2 নম্বর, উৎকণ্ঠা বা অস্থিরতা হতে পারে, ঘুমের মধ্যেই একবার এই পাশ একবার ও পাশ, তারপরে হঠাৎ করে জাগ্রত হয়ে যাওয়া, তারপরে ভয়ঙ্কর বা বিভ্রান্তিমূলক স্বপ্ন দেখা, ঘুমের মাঝখানে চিৎকার, কান্না বা অস্বাভাবিক হাসি বা আনন্দ প্রকাশ, যেটা আপনি দেখেন না কিন্তু আপনার পাশে যিনি আছেন সেটা অনুভব করতে পারে। ঘুমের সময় হাঁটা বা দৌড়ানো, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় আপনি আপনার পুরো রুম হাঁটতেছেন বা দৌড়াচ্ছেন এমন অনুভব হওয়া। স্বপ্নে প্রাণী দ্বারা আক্রমণ বা ধাওয়া দেখার অভিজ্ঞতা, অর্থাৎ স্বপ্নে আপনি প্রাণী দেখতে পাওয়া, যে খুব বেশি যেমন আহ ভয়ঙ্কর আকারের প্রাণী দেখতে পাওয়া, বা আমরা সাধারণত যে প্রাণীগুলো দেখে থাকি যেমন কুকুর, বিড়াল, উট, সিংহ, বাঘ, শিয়াল, এগুলোকে আপনি ভিন্ন আকৃতিতে দেখা, অর্থাৎ এমন আকৃতিতে স্বপ্ন দেখা যেটা স্বাভাবিক অবস্থায় এভাবে বা এই চরিত্রে বা এই ছবিতে বা এভাবে সাধারণত ইঁদুরের গঠন প্রণালী হয় না।
ভিন্ন প্রক্রিয়ায় ভয়ঙ্কর আকারে আপনি স্বপ্নে এগুলো দেখা। তারপরে স্বপ্নের মধ্যে নিজেকে উঁচু স্থান থেকে পড়ে যেতে দেখা, স্বপ্নে পরিত্যক্ত বা ভীতিকর স্থান দেখা, যেমন শ্মশান দেখা, গোরস্থান দেখা, মরুভূমি, এই জায়গাগুলো খুব বেশি পরিমাণে দেখা। 9 নাম্বার, অপরিচিত বা ভীতিজনক ব্যক্তির স্বপ্ন দেখা। অর্থাৎ একজন ব্যক্তিকে আপনি খুব বেশি পরিমাণে স্বপ্ন দেখলেন, যেই ব্যক্তি দেখতে খুবই লম্বা, খুবই মোটা, অথবা তার চেহারা একটু বিদঘুটে টাইপের, কালো বা অদ্ভুত চেহারা, যেটা এই চেহারা সাধারণত মানুষের হয় না, বা এমন নিকৃষ্ট চেহারা আর মানুষের সাধারণত আপনি দেখেননি, বা অন্যান্য মানুষও এই বিদঘুটে চেহারা দেখে না। তারপরে ঘুমের মাঝখানে অজানা কারো দ্বারা কষ্ট বা আঘাত অনুভব করা। আপনি ঘুমাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে আঘাত করতেছে, আপনি ঘুমাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে আক্রমণ করতেছে। এই অনুভূতিগুলো খুব বেশি পরিমাণে হওয়া। আচ্ছা, এখানে আমরা ঘ নাম্বারে নারীদের মধ্যে জিনে আক্রান্ত হলে কিছু লক্ষণ দেখা দিতে পারে। এই জন্য আমরা এই বিষয়টা আলাদা উল্লেখ করেছি যে সাধারণত নারীদের ক্ষেত্রে যদি সে জিনে আক্রান্ত হয় তাহলে তার মধ্যে কি কি লক্ষণ দেখা দিতে পারে। 1 নাম্বার হলো আহ পিঠের নিচের অংশে তীব্র ব্যথা অনুভব করা। আমাদের শরীরে যে পিঠ রয়েছে, আহ, এই পিঠের যে খাঁচা রয়েছে, এই খাঁচার নিচে খুব বেশি পরিমাণে ব্যথা অনুভব করা। 2 নাম্বার, গর্ভাশয়ে বারংবার জ্বালা বা অস্বস্তি সৃষ্টি হওয়া। অর্থাৎ আপনার গর্ভাশয়ে খুব বেশি পরিমাণে জ্বালা পোড়া করা, তা বিশেষ করে জরায়ু অঞ্চলে হঠাৎ জ্বালা করা, ঝলসানি বা পোড়ার মতো অনুভব হওয়া, যা শারীরিক ব্যাধি ছাড়া অন্য কোনো কারণে হতে পারে না। 3 নাম্বার, ঋতুস্রাবে নিয়মিততা ভেঙে যাওয়া। অর্থাৎ ধারাবাহিকভাবে যেভাবে ঋতু রয়েছে, অথবা ধারাবাহিকভাবে আপনি সাধারণত যে ঋতু হয় এর ব্যতিক্রম ঋতু হওয়া। এর ব্যতিক্রম ঋতু হওয়া, যেমন অর্থাৎ অনিয়মিত ঋতু হওয়া, যেটাকে ফিকহির পরিভাষায় ইস্তেহাজা বলা হয়। দেখা গেল যে 2 দিন হয়েছে, 5 দিন হয় না, অথবা এমন হতে পারে যে লাগাতার আপনার এটা চলতেই থাকা, মাসিকটা চলতেই থাকা। 4 নাম্বার, অপ্রত্যাশিত বা হঠাৎ রক্তক্ষরণ হওয়া, যে মাসিকের বাহিরে বা কোনো চিকিৎসার বাহিরে হঠাৎ করে রক্তক্ষরণের ঘটনা দেখা দেওয়া। 5 নাম্বার, সহবাসের সময় শারীরিক কষ্ট বা মানসিক অনিচ্ছা প্রকাশ পাওয়া। যেমন সহবাস শুরু করবেন, তার আগে আপনার শারীরিক শক্তি হারিয়ে ফেলা, দুর্বল হয়ে যাওয়া, এবং মানসিক যেই প্রস্তুতিটা প্রয়োজন সহবাসের সময়, এটা আপনি হারিয়ে ফেলা। 5 নাম্বার, সারাদিন ক্লান্তিহীনতায় থাকা, দীর্ঘস্থায়ী ক্লান্তি, দুর্বলতা, এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে হওয়া। অপরকিত ভয় বা উদ্বেগ অনুভব হওয়া, বিনা কারণে হঠাৎ হঠাৎ ভয় পেয়ে যাওয়া, রাতে ঘুমাতে সমস্যা হওয়া এবং বিস্ময়কর অনুভূতি সৃষ্টি হওয়া, হঠাৎ করে রাগ, বিষণ্ণতা, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, শরীরের একাংশে হঠাৎ ব্যথা বা পুলক ওঠা, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত বিচ্ছি বলে থাকি, এটা খুব বেশি পরিমাণে ওঠা। 9 নাম্বার, ঘুমের ব্যাঘাত বা অস্বাভাবিক স্বপ্ন দেখা। এই 10টা কারণ সাধারণত নারীরা যদি জিনে আক্রান্ত হয় তাদের মধ্যে প্রকাশ পায়। এখন আমরা ইনশাল্লাহ আলোচনা করব জাগ্রত এখন আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো লক্ষণ। অর্থাৎ প্রথম আমরা আলোচনা করেছি ঘরে যদি জিনের উপস্থিতি থাকে তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে, অর্থাৎ ঘরে জিনের উপস্থিতি থাকলে কি কি লক্ষণগুলো দেখা যায়, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি জাগ্রত অবস্থায় জিনের লক্ষণগুলো কি, অর্থাৎ এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় খুব বেশি পরিমাণে হয়, তাহলে আপনি জিন দ্বারা আক্রান্ত হতে পারেন। 2 নাম্বার হলো 3 নাম্বার হলো ঘুমন্ত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় যদি জিন আপনার সাথে জিন থাকে, বা আপনি যারা জিন দ্বারা আক্রান্ত হন, তখন আপনার সাথে যে সমস্যাগুলো হয় বা সমস্যাগুলো হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। সর্বশেষ আলোচনা করেছি নারীদের ক্ষেত্রে, যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী নারী,
এজন্য আমরা নারীদেরকে নিয়ে আলোচনা করেছি যে নারীদের ক্ষেত্রে সাধারণত জিনে আক্রান্ত হলে কি কি আলাদা আলাদা লক্ষণ প্রকাশ পেতে পারে। আচ্ছা, এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব জিনের রুকাইয়া। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি বা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, এখন হলো সেই বিষয়ের মূল টপিক, সেটা হলো জিনের রুকাইয়া। এই জিনের রুকাইয়া আপনি আমি কিভাবে করব? যদি আমার মধ্যে জিনের সমস্যা থাকে, আমার ফ্যামিলির মধ্যে জিনের সমস্যা থাকে, অথবা আমার রুকাইয়া সেন্টারে জিনের কোনো পেশেন্ট এসেছে, তখন আমি তাকে কিভাবে বা কোন পদ্ধতিতে রুকাইয়া করব, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে আমরা প্রায় প্রথম হলো প্রতিদিন রুকাইয়ার সাধারণ আয়াতগুলো তেলাওয়াত করতে হবে। প্রতিদিন রুকাইয়ার যে আয়াতগুলো আছে এগুলো তেলাওয়াত করতে হবে। রুকাইয়ার কোন আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন, এটা নিয়ে আমরা আমাদের যেই দুটি বইয়ের মধ্যে ছোট যে বইটি রয়েছে এই বইতে আমরা উল্লেখ করেছি। অর্থাৎ জিনের রুকাইয়া আপনি কোনগুলো পাঠ করবেন। তারপরে আরো কিছু বিষয় ফলো করতে পারেন। সূরা বাকারার 50 থেকে 100 আয়াত তেলাওয়াত করা, প্রতি রাতে সূরা মুলুক পাঠ করা, আয়াতুল কুরসি পাঠ করা, 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল কমপক্ষে 20 থেকে 30 মিনিট ধরে পাঠ করা। 2 নাম্বার, রুকাইয়ার তেলাওয়াতগুলো নিয়মিত শোনা, প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে রুকাইয়া তেলাওয়াতগুলো শোনা। সর্বনিম্ন 40 মিনিট আপনাকে শুনতেই হবে। এবং আপনি যদি রুকাইয়ার পেশেন্ট, যদি আপনি রুকাইয়া ট্রিটমেন্ট করেন, তখন এই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন যে সূরা বাকারা শোনা, আয়াতুল কুরসি শোনা, সূরা মুলুকের আয়াতগুলো অধিক পরিমাণে শোনা। 3 নাম্বার, মাসে অন্তত একবার 7 দিনের ডিটক্স রুকাইয়া করা। 7 দিনের ডিটক্স রুকাইয়া কি, এটা নিয়ে আমরা আমাদের রাকি কোর্স যেটা হয় আর কি, বা রাকি কোর্স যেটাকে বলা হয়, এই কোর্সে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো 7 দিনের ডিটক্স রুকাইয়াটা আপনি কিভাবে তৈরি করবেন, কোন পদ্ধতিতে তৈরি করবেন, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ রাকি কোর্সে আলোচনা করব। রুকাইয়ার পানি ব্যবহার করতে বলবেন এবং ব্যবহারের যে নিয়ম পদ্ধতি রয়েছে এটাও তাকে বলে দিবেন যে এই পদ্ধতিতে বা এইভাবে রুকাইয়ার পানিটা ব্যবহার করতে হবে। তারপর সকাল সন্ধ্যার যে মাসনুন আমলগুলো রয়েছে এগুলো আপনি নিয়মিত পালন করতে হবে। তারপর বেশি বেশি ইস্তেগফার এবং দুরূদ পাঠ করতে হবে। এখানে আমরা প্রায় 6টা রুকাইয়া বা 6টা বিষয় উল্লেখ করেছি, যে 6টা বিষয়ের মাধ্যমে আপনি আপনার রুকাইয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্যে রুকাইয়া দ্বারা আপনি জিন সমস্যা থেকে নিরাপদ থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানির ব্যবহারটা অবশ্যই করবেন। 2 নাম্বার, রুকাইয়ার তেলাওয়াত গুলো শুনবেন এবং রুকাইয়ার যে জিনের আয়াতগুলো আছে যেগুলো আমাদের দোয়ার বইতে আমরা উল্লেখ করেছি, এই আয়াতগুলো বেশি পরিমাণে পাঠ করবেন। আচ্ছা, এখন এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো ঘরকে জিনের উপস্থিতি থেকে কিভাবে নিরাপদ রাখবেন। আমরা তো ঘরের লক্ষণ, অর্থাৎ ঘরে কি জিন আছে কিনা এর লক্ষণ নিয়ে প্রায় 25টা লক্ষণ উল্লেখ করেছি। ঘরে জিনের উপস্থিতির 25টা লক্ষণ উল্লেখ করেছি। এখন আমাকে তো জানতে হবে এই ঘরকে আমি আপনি কিভাবে নিরাপদ রাখবো। যদি ঘরকে নিরাপদ রাখতে না পারি, তাহলে ঘরে তো জিনের উপস্থিতি আরো বেশি পরিমাণে বেড়ে যাবে। এই জন্য প্রথম হলো ঘর থেকে অবশ্যই গুনাহ জড়িত এবং অপ্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে ফেলতে হবে। যেমন ছবি থাকতে পারে, টিভি থাকতে পারে, ভাস্কর্য থাকতে পারে, এই বিষয়গুলো আপনি আপনার ঘর থেকে সরিয়ে ফেলবেন। 2 নাম্বার, মাহরাম গায়রে মাহরামের যে বিধানগুলো রয়েছে এই বিষয়গুলো আপনি এড়িয়ে চলবেন বা এই বিষয়গুলো আপনি ভালো করে ফলো করবেন, যাতে করে মাহরাম গায়রে মাহরাম এই বিষয়গুলো আপনি আপনার পরিবারের মধ্যে চালু করে দিবেন, যাতে করে মাহরাম না গায়রে মাহরাম থেকে সম্পূর্ণ দূরে থাকে এবং মাহরাম যাতে করে এই বিষয়গুলো সমাধান করে পরিবারের বিষয়গুলো। আর মাহরাম কারা গায়রে মাহরাম কারা এটা জানার জন্য আপনি আমাদের ফিক ডিপার্টমেন্টে ভর্তি হতে পারেন। তারপরে সালাত ও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি করুন, অর্থাৎ যে আপনার সালাত পরিবারের সদস্যরা সালাত আদায় করছে কিনা ঠিক মতো, বা সদস্যদের মধ্যে সালাতের প্রতি আগ্রহ আছে কিনা, কারো কোনো সালাত কাজা হয়েছে কিনা, এই বিষয়ে সতর্ক থাকা। সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা সাফফাত, এই সূরাগুলো
বা সূরা জিন, এই সূরাগুলো আপনার বাসায় লাউড স্পিকারে চালু করে রাখতে পারেন। এতে করে জিনের যে উপস্থিতি আছে এটা অনেকটা ইনশাআল্লাহ কমে যাবে এবং আপনি আপনার পরিবারকে জিনের সমস্যা থেকে বা জিনের আক্রমণ থেকে পরিবারকে রক্ষা করতে পারবেন। ৫ নাম্বার, সুলাইমান আলাইহিসসালামের যে অঙ্গীকার ছিল এগুলো আপনার বাসায় করতে পারেন। আপনি বাসায় এভাবে বলবেন, ৪ কোনায় গিয়ে ৪টা আজান দিবেন। আজান দেওয়ার পর বলবেন যে এই বাসায় যদি কোনো জিন থাকো তাহলে সুলাইমান আলাইহিসসালাম তোমাদের সাথে যে অঙ্গীকার করেছে, সুলাইমান আলাইহিসসালাম তোমাদের সাথে যেই ওয়াদাবদ্ধ হয়েছে, এই ওয়াদার ভিত্তি দিয়ে তোমরা আমার এই বাসা থেকে চলে যাও। তা না হলে আমি তোমাদেরকে শাস্তি দিব। আমি এই গড়কে রুকাইয়ার আন্ডারে নিয়ে এসে তোমাদেরকে ঘর থেকে বিতাড়িত করে দিব। সুলাইমান আলাইহিসসালামের অঙ্গীকার ছিল যে তোমরা মানুষের ঘরে গিয়ে সেখানে অবস্থান করে মানুষের কষ্ট দিবে না, মানুষকে শাস্তি দিবে না, মানুষের যে স্বাভাবিক জীবন রয়েছে এই স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে তুলবে না। এই সমস্যাগুলো বা এই বিষয়গুলো, এই টপিকগুলো আপনি জিনের সাথে উচ্চস্বরে আওয়াজে কথা অঙ্গীকারগুলো উচ্চস্বরে উচ্চারণ করবেন। অপরিচিত ব্যক্তির অবস্থান বা উপস্থিতি সন্দেহ হলে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। ঘরে যদি অপরিচিত কেউ আসে, আসার পরে আপনার মনে হচ্ছে যে সে কোনো কিছু ফেলে দিতে পারে, কোনো কিছু ফেলে রেখে দিতে পারে, তখন আপনি অবশ্যই এই বিষয়টা সতর্কতার সাথে দেখবেন এবং কোনো কিছু ফেলে গিয়েছে কিনা এটা ভালো করে খোঁজ করবেন। বাসায় হঠাৎ পাওয়া কোনো অজানা বা সন্দেহজনক বস্তুকে দ্রুত নষ্ট করে ফেলতে হবে। অর্থাৎ আপনি বাসায় একটা জিনিস পেয়েছেন, অনেক সময় অনেকে আমাদের কাছে ছবি পাঠায়, যেমন বাসায় হাড় পেয়েছে, মানুষের হাড় পেয়েছে, বাসায় প্রাণীর মাথার অংশ পেয়েছে, শিং পেয়েছে, তারপরে কাগজে মোড়ানো কিছু টুকরো পেয়েছে যেখানে রক্ত মিশ্রিত, পেরেক পেয়েছে যার চতুর্পাশে সুতা দিয়ে পেঁচানো। এই অস্বাভাবিক বিষয়গুলো অনেকেই পায়, আমাদের কাছে পাঠায়। তখন এই বিষয়গুলো তাৎক্ষণিক আপনাকে নষ্ট করে ফেলতে হবে। কিভাবে জাদুর বস্তুটা নষ্ট করবেন আমরা ইনশাআল্লাহ আমাদের রুকিয়ার ক্লাসে জাদুর অধ্যায় দেখিয়ে দিব। আচ্ছা, এই হলো আমাদের আজকের দরস। আজকের দরসের সামারি আমরা একটু উল্লেখ করি। আমরা প্রথমে যে বিষয়গুলো আলোচনা, সেটা হলো জিন কখনো শরীরে প্রবেশ করে। এটার ক্ষেত্রে আমরা দুটো টপিকে আলোচনা করেছি। একটা হলো জাগ্রত অবস্থায় জিন শরীরে প্রবেশ করে, ২ নাম্বার ঘুমন্ত অবস্থায় জিন শরীরে প্রবেশ করে। তারপর আমরা আলোচনা করেছি জিনের আবাসস্থল, জিন কোন কোন জায়গাগুলোতে জিন সাধারণত অবস্থান করে থাকে, যেমন পাহাড়ের ফাটলে, সমুদ্রে, পাহাড়ের গুহায়, পরিত্যক্ত বা জনমানবহীন বনে, জনমানবহীন মরুভূমিতে জিনরা সাধারণত অবস্থান করে। তারপর আমরা আলোচনা করেছি জিন শয়তান থেকে নিরাপদ থাকার করণীয় সমূহ কি, কিভাবে আপনি আমি আমার পরিবারকে জিনের উপদ্রব থেকে, জিনের কষ্ট থেকে নিরাপদ রাখতে পারি। তারপর আমরা আলোচনা করেছি জিন আক্রান্ত হওয়া লক্ষণ সমূহ, অর্থাৎ জিন আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আমরা 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমে আমরা আলোচনা করেছি ঘরে যদি জিনের উপস্থিতি থাকে তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে। তারপর আমরা আলোচনা করেছি যদি জাগ্রত অবস্থায় জিনের কি কি লক্ষণ দেখা দিতে পারে। তারপরে আমরা আলোচনা করেছি ঘুমন্ত অবস্থায় জিনের কি কি লক্ষণ দেখা দিতে পারে। এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি একজন নারী যদি জিনে আক্রান্ত হন তাহলে তার মধ্যে কি কি লক্ষণগুলো দেখা দিতে পারে। এই বিষয়গুলো আমরা আমাদের দর্শে বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি আপনারা আমাদের বইগুলো সংগ্রহ করে নিজেই পাঠ করে এই বিষয়গুলো জানতে পারবেন। এবং সর্বশেষ আলোচনা করেছি জিনের রূপে আপনি কিভাবে করবেন, যেমন জিনের আয়াতগুলো খুব বেশি করে পাঠ করবেন। আর আয়াতগুলো কোথায় পাবেন, আমাদের যে ছোট বইটি রয়েছে, অর্থাৎ এই যে রুকাইয়ার আয়াত ও দোয়া, এই বইটিতে আমরা আমাদের জিনের আয়াত কোনগুলো, জাদুর আয়াত কোনগুলো, বদনজরের আয়াত কোনগুলো, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি এখান থেকে দেখে নিতে পারেন বা সংগ্রহ করে নিতে পারেন। তারপরে রুকিয়ার পানি পান করানো, রুকিয়ার গোসল করানো, বা 7 দিনের ডিটক্স রুকিয়া প্রোগ্রামে চলে আসা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সর্বশেষ আলোচনা করেছি ঘরকে জিনের উপদ্রব থেকে আপনি কিভাবে মুক্তি করবেন। আজকের দর্শের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে জানাতে পারেন। আমরা আমাদের ক্লাসের রেকর্ডটি এখন অফ করে দিচ্ছি।